নিজের মেয়ে গীতার বিয়ে দেখে অমলের চোখে জল আসে। এরকম গরিব মেয়ের এত সুন্দর শ্বশুর বাড়িতে বিয়ে হচ্ছে দেখে অমল নিজের খুশির কান্না আর ধরে রাখতে পারে না। বিয়ে হয়ে যাওয়ার পর গীতা তার স্বামী পরমের সঙ্গে অমলের আশীর্বাদ নিতে আসে। বাবা, আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার মায়ের মতো সংসার বেঁধে রাখতে পারি। হ্যাঁ রে মা, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করলাম। তুই নিজের স্বামীকে নিয়ে খুব সুখে সংসার কর। আজকে রত্না থাকলে নিজের গরিব মেয়ের এত সুন্দর বর দেখে আর ধনী শ্বশুর বাড়ি দেখে অনেক খুশি হতো। আমারও মায়ের কথা খুব মনে পড়ছে বাবা। আজ থেকে প্রায় কিছু বছর আগে রত্না তার স্বামী অমল আর এক ছোট মেয়ে গীতার সঙ্গে বাস করত। তাদের আর্থিক এবং পারিবারিক অবস্থা বেশ ভালোই চলছিল, যতক্ষণ না অমলের এক বদ অভ্যাস এসে দাঁড়ায়। সে প্রতিনিয়ত নিজের রোজগার করা অর্থ দিয়ে তার বাজে বন্ধু বান্ধবদের সঙ্গে নেশা করা শুরু করে এবং জুয়া খেলে সব টাকা ধ্বংস করে দেয়। তাই সে সংসার চালানোর জন্য 1 টাকাও দিতে পারে না, এমনকি নিজের মেয়ের স্কুলের ফিসও দিতে পারে না। যতই দিন যেতে থাকে অমলের নেশার পরিমাণ ততই বৃদ্ধি পায়। এমনকি সে নেশা করার জন্য নিজের স্ত্রীর গহনা থেকে শুরু করে বড় অট্টালিকার মতো বাড়ি পর্যন্ত বিক্রি করে দেয়। এর ফলে তারা সকলে মিলে পথে বসে। এ তুমি কি করলে? আজকে তোমার জন্য আমরা সব হারিয়ে ফেলেছি। নিজের বড় বাড়ি ছেড়ে এই মাটির কুড়ে ঘরে এসে থাকতে হচ্ছে। হ্যাঁ, থাকতে হচ্ছে তো কি হয়েছে? মানুষেরা কি কুড়ে ঘরে বসবাস করে না নাকি? আমার এখন তোর এরকম নাকে কানা শুনতে একবারে পোষাচ্ছে না। আমি চললাম, আমার বন্ধু বান্ধবরা আমার জন্য আসো সাজিয়ে অপেক্ষা করছে। এই বলে অমল মদ্যপান করতে করতে আবার ঘর থেকে বেরিয়ে যায়। রত্না এবং গীতা দুজনে মিলে ভীষণ কষ্টে নিজেদের দিন কাটায়। এভাবেই দেখতে দেখতে গীতার স্কুলে ফিস জমা দেওয়ার দিন চলে আসে। মা, ম্যাডাম আজকে আমাকে ক্লাস করতে দেয়নি, বলেছে যতক্ষণ পর্যন্ত না আমি স্কুলের ফিস ডিপোজিট করব ততক্ষণ পর্যন্ত আমি ক্লাস করতে পারবো না। আমার অনেক পড়াশোনার ক্ষতি হয়ে যাচ্ছে মা, তুমি যে করেই হোক বাবাকে বলে আমার স্কুলের ফিসটা জমা করে দাও। তুই এত চিন্তা করিস না গীতা, তুই তো ভালো করেই জানিস যে তোর বাবার কাছে এখন যদি টাকা চাইতে যাই তাহলে তো আমাকে অনেক খারাপ খারাপ কথা শোনাবে। তাই আমি দেখছি কোথা থেকে টাকার ব্যবস্থা করা যায়। এখন আমি বাজার থেকে আলু কিনে এনে তোকে আলুর পরোটা করে দিচ্ছি, সেটা খেয়ে মাথা আর পেটটা ঠান্ডা কর, কেমন? এই বলে রত্না শীতের মধ্যে কাঁপতে কাঁপতে বাজারে চলে যায়। সে বাজারে গিয়ে আলু কিনছে এমন সময় তার ছোটবেলার বান্ধবী পারমিতাও বাজার করতে আসে। দেখা মাত্রই পারমিতা রত্নাকে চিনতে পারে, কিন্তু রত্নার এরকম দুর্দশা দেখে তার ভীষণই খারাপ লাগে। কিরে রত্না, তুই কেমন আছিস? কতদিন পর তোর সঙ্গে দেখা হলো, আর তোর এরকম দুর্দশা কি করে হলো? এরকম শীতের মধ্যে ছেঁড়া ফাটা শাড়ি পরে বাজার করতে এসেছিস কেন রে? জামাইবাবু কোথায়? পারমিতার মুখে এই কথা শুনে রত্নার চোখে জল চলে আসে। আর তো জামাইবাবুর কথা আমাকে জিজ্ঞাসা করিস না রে। রত্না তার জীবনের দুঃখের কাহিনী পারমিতাকে বলে। অমলের এরকম আমূল পরিবর্তনের কথা শুনে পারমিতা নিজের কানে বিশ্বাস করতে পারে না। কি বলছিস তুই রত্না? তুই আমাকে একবার ফোন করে জানাতে পারলি না যে তোদের জীবনে এত কিছু ঘটে গেছে? যাই হোক, আর কি বলবো, আমার কাছে এখন কিছু টাকা আছে, তোকে আমি দিচ্ছি। সেই টাকাটা দিয়ে তুই গীতার স্কুলের ফিসটা দিয়ে দে। আর এখন ওই মাতাল বরের কথা না ভেবে ভালো করে চিন্তা কর যে নিজের পায়ে তুই কিভাবে দাঁড়াবি। এই বলে পারমিতা রত্নার হাতে কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। রত্না কোনোদিনও ভাবতে পারেনি যে তাকে নিজের বান্ধবীর কাছ থেকে টাকা নিতে হবে, কিন্তু গরিব হওয়ার জ্বালা এমনই যে মানুষ সব করতেই বাধ্য হয়। রত্না টাকাটা নিজের শাড়ির আঁচলে বেঁধে বাজার থেকে আলু কিনে বাড়িতে আসে। বাড়িতে এসে তার মেয়েকে সে গরম গরম আলুর পরোটা করে দেয়। এনে গীতা, আলুর পরোটা খা। তোর পারমিতা মাসি আজকে আমাকে স্কুলের ফিস দেওয়ার জন্য টাকা দিয়েছে, তাই তুই একদম চিন্তা করিস না। আর পারমিতা আমাকে বলল নিজের পায়ে দাঁড়াতে, কিন্তু আমি কি করলে নিজের পায়ে দাঁড়াতে পারবো সেটা বুঝতে পারছি না। কেন মা, তুমি এমন করে বলছো কেন? তোমার হাতের আলুর পরোটা খেয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি এরকম গরম গরম আলুর পরোটা আর সুন্দর করে আলুর দম রান্না করে রাস্তায় বিক্রি করো। তোমার হাতের রান্নার স্বাদ অনেক ভালো। তোমার আলুর পরোটা আর আলুর দমের দোকান খুব ভালো চলবে দেখবে। গীতার এরকম পরিকল্পনা শুনে রত্নার বেশ ভালোই লাগে, কারণ সত্যিই তো রত্না খুব সুন্দর আলুর পরোটা এবং আলুর দম রান্না করতে পারে। এতদিন সে রান্না করে নিজের স্বামী এবং মেয়েকে খাইয়ে এসেছে। এখন সে রাস্তায় গিয়ে আলুর পরোটা বিক্রি করে টাকা রোজগার করার চেষ্টা করবে বলে ঠিক করে। এমন সময় অমল মদ্যপ অবস্থায় ঘরের ভেতরে ঢুকে আসে।
সে দেখে তার মেয়ের হাতে প্রায় বেশ কিছুটা টাকা মুঠো করে রাখা আছে। সেই মুহূর্তে অমল সেই টাকাটা ছিনিয়ে নেয়। এতদিন ধরে আমি তোর কাছ থেকে টাকা চেয়ে আসছি রত্না, আর এই টাকাগুলো তুই তোর মেয়েকে দিয়ে দিবি? দে বলছি, আমাকে এক্ষুনি টাকা দে। এভাবে মেয়ের হাত থেকে টাকা ছিনিয়ে নিও না, ওটা ওর স্কুলের ফিস বাবদ পারমিতা আমাকে দিয়েছিল। দয়া করে এই টাকাটা আমার কাছ থেকে নিও না। অমল কোনো কথাই শুনতে চায় না। সে গীতার হাত থেকে সব টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়। এর ফলে মা এবং মেয়ে দুজনেই কাঁদতে শুরু করে। পরের দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর রত্না গরম গরম আলুর পরোটা এবং আলুর দম রান্না করে। সেই আলুর পরোটা বিক্রি করার জন্য সে রাস্তার কোণে গিয়ে বসে পড়ে। কিন্তু প্রথম রত্নার হাতে তৈরি করা আলুর পরোটা এবং আলুর দম কেউ কিনতেই চায় না। তাই সে রাত্রিবেলা আবার সমস্ত খাবার নিয়ে বাড়িতে ফিরে আসে। কেউ আমার কাছ থেকে আলুর পরোটা কিনছে না রে গীতা, এবার আমি কি করব? তোর পড়াশোনার খরচ আমি কোথা থেকে জোগাড় করব? ধীরে ধীরে তুই বড় হচ্ছিস, তোকে যদি ভালো বাড়িতে টাকা খরচ করে বিয়ে দিতে না পারি তাহলে আর সমাজে আমি মুখ দেখাতে পারবো না। আরে তুমি বোকার মতো কাঁদছো কেন মা? আমি যখন পরীক্ষায় খারাপ ফলাফল করি তখন তো তুমি আমাকে সব সময় বলো যে আবার ভালো করে পড়াশোনা করতে। তাই আজকে যখন তোমার আলু পরোটা আর আলুর দম বিক্রি হয়নি, তুমি আবার কালকে চেষ্টা করবে, দেখবে ঠিক বিক্রি হবে। রত্না পরের দিন সকালবেলা উঠে আবার আলুর দম আলুর পরোটা বিক্রি করতে চলে যায়। বিকাল হয়ে আসলে প্রীতম শীতে কাঁপতে কাঁপতে রত্নার দোকানে আলুর পরোটা খেতে আসে। দিদি, আমাকে 3টা আলু পরোটা আর গরম গরম আলুর দম দিন। এই ঠান্ডার মধ্যে আলু পরোটা খেতে দারুণ লাগে, কিন্তু আমি অনেক খুঁজেছি, এরকম গরম গরম আলু পরোটা কোথাও পাইনি। কি ঠান্ডা, তাড়াতাড়ি দিন। হ্যাঁ ভাই, এই নাও। এই বলে রত্না তাকে আলুর পরোটা দিয়ে দেয়। শীতের মধ্যে এত সুন্দর গরম গরম আলুর পরোটা এবং আলুর দম খেয়ে প্রীতমের ভীষণ ভালো লাগে। তাই সে একাই রত্নার দোকানে সব আলুর পরোটা খেয়ে নেয়। সে রত্নাকে আলুর পরোটার দাম দিয়ে সেখান থেকে চলে যায়। যাক, ঈশ্বর আমাকে কৃপা করেছে। আজকে আমি যা টাকা রোজগার করেছি তাই দিয়ে আমি অন্তত কিছুটা হলেও গীতার স্কুলের ফিসটা দিতে পারবো। আমি কালকে আবার আলুর পরোটা বিক্রি করতে আসবো। এভাবে রত্না পরের দিনও আলুর পরোটা বিক্রি করতে চলে যায়। সেই দিন প্রীতম নিজে একা নয়, তার বন্ধু বান্ধবদেরকে নিয়েও রত্নার দোকানে আসে। আপনার দোকানের আলু পরোটা সত্যি অসাধারণ খেতে দিদি, ফলে আজ থেকে আমি আমার বন্ধু বান্ধবদের নিয়ে এখানেই খাবার খাবো। সবাই মিলে রত্নার দোকানের আলুর পরোটা খেলে তাকে আর দুশ্চিন্তায় ভুগতে হয় না। এভাবেই ধীরে ধীরে একটা দুটো করে রত্নার দোকানে বেশ অনেক গ্রাহক আসতে শুরু করে। তাই প্রত্যেকদিন রত্নার হাতে তৈরি করা আলুর পরোটা এবং আলুর দমের ভালোই বিক্রি হয়। সে টাকা রোজগার করে নিজেই একা হাতে সংসারের হাল ধরে। ধীরে ধীরে রত্না আলুর পরোটা এবং আলুর দম বিক্রি করার জন্য একটা ঠেলা গাড়িও কিনে নেয়। সে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আলুর পরোটা বিক্রি করে। এই নে গীতা, এই টাকাটা দিয়ে তুই তোর স্কুলের ফিসটা মিটিয়ে দিবি। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো বছর কেটে যায়। নিজে টাকা রোজগার করে গীতার পড়াশোনার খরচ সে বহন করে। কিন্তু এত বছর পরও অমলের বদ অভ্যাস যায় না। সে নেশার করে অর্ধেক দিন বাড়িতেও আসে না। একদিন পারমিতা রত্নার কাছে এসে বলে, ভাগ্যিস তুই সেদিন আমার কথা শুনে এরকম আলুর পরোটা আর আলুর দমের দোকান খুলেছিলিস, না হলে তোর স্বামীর জন্য আজকে তোর সংসার পুরোপুরি ভেসে যেত। তোকে অনেক ধন্যবাদ পারমিতা, তুই বস, আমি তোকে আলুর পরোটা এনে দিচ্ছি। আরে পরে আমি আলুর পরোটা খাবো। এখন তোর সাথে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। গীতার জন্য আমি একটা ভালো পরিবারের সম্বন্ধ ঠিক করেছি। গীতার ফটো দেখে ওদের খুব পছন্দ হয়েছে। আর গীতার যেহেতু কলেজের পড়াশোনা শেষ হয়ে এসেছে, তাই এখন ওকে ভালো পরিবার দেখে বিয়ে দিয়ে দেওয়াটাই ঠিক হবে। পারমিতার কথা শুনে রত্না খুবই খুশি হয়। তার মাথায় এখন একটাই দায়িত্ব বেঁচে থাকে, নিজের গরিব পরিবারের কন্যা ভালো এবং ধনী পরিবারে দান করা। পারমিতা ঠিক এমনই একটা সুযোগ রত্নার কাছে নিয়ে আসে। এ তো খুব ভালো কথা পারমিতা, কিন্তু একটা মেয়ের বিয়ে দিতে অনেক টাকা খরচা হয়। আমার কাছে এখন অত টাকা নেই। আমি কি করে আমার মেয়ের বিয়ে দেব তাই ভাবছি। আরে এক্ষুনি বললে তো আর এক্ষুনি বিয়ে হয়ে যায় না। এখনো তোর হাতে 1 বছর সময় আছে। 1 বছর পর পরম গীতাকে বিয়ে করবে। এই একটা বছরে তুই যতটা সম্ভব টাকা জমিয়ে রাখ, আর তারপরে আমি তো আছি তোর হেল্প করার জন্য। এই বলে পারমিতা সেখান থেকে চলে যায়। তারপর থেকে রত্না আরো বেশি পরিমাণে খাটতে শুরু করে, যাতে সে গীতার বিয়ের জন্য টাকা জোগাড় করতে পারে। একদিন ভোরবেলা উঠে ঠেলাগাড়ি নিয়ে আলুর পরোটা বিক্রি করতে যাওয়ার সময় রত্না অজ্ঞান হয়ে পড়ে যায়। মা, চোখ খুলো মা, তোমার কি হলো? তুমি কেন কথা বলছো না?
গীতা দৌড়ে গিয়ে সামনে চিকিৎসা কেন্দ্র থেকে ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। ডাক্তারবাবু রত্নার ভালো করে পরীক্ষা করে দেখে, কিন্তু সে রত্নার পালস কিংবা হার্টবিট কিছুই খুঁজে পায় না। কিছু মনে করবেন না গীতা, তোমার মাই পৃথিবীতে নেই। এই বয়সে এত পরিমাণে খাটাখাটনির ফলে ওনার হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাই আর কিছু করার নেই। না, এমন কিছুতেই হতে পারে না। আমার মা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। গীতার কান্নার আওয়াজ শুনে সকলে তাদের বাড়ির সামনে এসে ভিড় করে। অমল কুড়ে ঘরের সামনে এমন ভিড় দেখে ভয়ে ভয়ে ঘরের ভেতরে ঢুকে আসে। সে দেখে যে তার স্ত্রীর নিথর দেহ মাটিতে পড়ে আছে। এর ফলে অমলও আর নিজেকে সামলাতে পারে না। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না রত্না, আমি মানছি আমি তোমার সাথে অনেক ভুল করেছি, তাই বলে তুমি এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যাবে? আজকে সবকিছু তোমার জন্য হয়েছে বাবা। তুমি যদি নেশা করে টাকা পয়সা ধ্বংস না করতে, তাহলে মাকে এরকম কষ্ট করতে হতো না। মা আজকে তোমার জন্য পৃথিবী ছেড়ে চলে গেল। অমল নিজের দোষে নিজেই জ্বলতে শুরু করে। দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে। সে চারিদিকে কাজ খুঁজলেও বুড়ো অমলকে কেউ কাজ দিতে চায় না। ধীরে ধীরে গীতার বিয়ের দিন এগিয়ে আসে, কিন্তু তাদের কাছে কোনো টাকা না থাকায় অমল কিভাবে নিজের গরিব মেয়েকে বিয়ে দেবে তা বুঝে উঠতে পারে না। হঠাৎ করে একদিন প্রীতম তাদের কাছে আসে। এটা কি রত্নাদির বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি একজন এলআইসি কোম্পানির এজেন্ট। রত্নাদি আমার কোম্পানিতে একটা এলআইসি পলিসি খুলেছিলেন। উনি আলু পরোটা বিক্রি করে যে টাকা রোজগার করতেন, সেই টাকার কিছু অংশ দিয়ে তিনি তার মেয়ের জন্য আমার কাছে এলআইসি করেছিলেন। কিন্তু এখন তার উনি পৃথিবীতে বেঁচে নেই, ফলে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছে। তাই আমি ওনার পলিসির টাকা আপনাকে ফেরত দিতে এসেছি। মোট সুদ আসল মিলিয়ে 5 লক্ষ টাকা জমা হয়েছিল। প্রীতমের এমন কথা শুনে অমল এবং গীতা খুবই খুশি হয়। রত্নার কথা মনে করে তারা আবার কান্নাকাটি শুরু করে। আমি তোমাকে সারা জীবন ভুল বুঝে গিয়েছিলাম, আমায় ক্ষমা করে দাও রত্না। তুমি মারা গিয়েও নিজের মেয়ের বিয়ের জন্য আমাকে টাকা দিলে। প্রীতম সেই টাকা অমল এবং গীতার হাতে তুলে দেয়। অমল পারমিতার সাহায্য নিয়ে খুবই ভালো করে গীতার সঙ্গে পরমের ধুমধাম করে বিয়ে দেয়। রত্না এখন বেঁচে না থাকলেও তার আশীর্বাদ সবসময় তার মেয়ে এবং জামাইয়ের সঙ্গে থাকবে। গীতা বিয়ের পর খুবই সুখে শান্তিতে সংসার করতে থাকে।